নাথিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আমরা অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টার থেকে যে ভিডিও ক্লাস শুরু করেছিলাম, আজকে হচ্ছে তার সেকেন্ড পার্ট। তো আজকের ভিডিওতে আমরা কিছু ইম্পর্টেন্ট কিছু রুল বা ইম্পর্টেন্ট কিছু থিওরি জানব, যেগুলো থেকে খুবই প্রশ্ন আসে তোমাদের সেমিস্টার বা ইন্টারনাল এক্সামে। যেমন পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, হুন্স রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি, আউটবাউ প্রিন্সিপাল। তো এগুলো মূলত ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য কাজে লাগে। তো আজকের ভিডিওতে আমরা এই সমস্ত নিয়মগুলো বিস্তারিত জানব। তার পাশাপাশি ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে করতে হয় বা কোনগুলো পরীক্ষাতে আসে বেশি ইত্যাদি বিস্তারিত আলোচনা করা হবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। তো আজকের প্রথম যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। তবে তার আগে একটা বিষয় একটু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার, যে অ্যাটমিক অরবিটাল বিষয়টা কি। দেখো, অ্যাটমিক অরবিটালটা কি, এখানে বলা হচ্ছে যে 3 ডাইমেনশনাল রিজন হোয়ার প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইজ নোন অ্যাজ অরবিটাল। তো বিষয়টা একটু ভালো করে যদি আমি বোঝাই, ধরো এ হচ্ছে নিউক্লিয়াস, তো এর চারিদিকে ইলেকট্রন কি হচ্ছে, একটা বিশাল একটা স্পিড নিয়ে রোটেট করছে, হাই স্পিডে রোটেট করছে, ঠিক আছে। তো যখনই হাই স্পিডে রোটেট করছে তখন তাকে যদি আমি মেজার করতে যাই, কোথায় আছে দেখতে চাই, তো কোনো একটা নির্দিষ্ট রিজনে তাদের হয়তো সবথেকে বেশি পাওয়ার একটা চান্স থাকে। মানে বিষয়টা অনেকটা এরকম, তোমরা দেখবে যে ধরো একটা টেবিল ফ্যান আছে যেখানে হয়তো 2টো ব্লেড আছে, সেটা যদি হাই স্পিডে ঘোরে তাহলে তোমাদের চোখে অনেক সময় মনে হয় যে 3টে ব্লেড আছে বা 4টে ব্লেড আছে, বা ব্লেডগুলোকে স্থির মনে হয়। তাহলে আসলে ব্যাপারটা কি, আমরা যখন দেখছি বা এমনকি কোনো ক্যামেরার সাহায্যেও যখন দেখবে যে অনেক সময় ফ্যানের ব্লেডগুলোকে স্থির মনে হয় বা একটু স্লো স্পিডে ঘুরছে মনে হয়। তা আসলে ক্যামেরা বা চোখ যে মুহূর্তে সেটাকে ক্যাপচার করছে, সেই মুহূর্তে সেই রিজনে তাকে পাওয়া যাচ্ছে, এই জন্য মনে হচ্ছে যে তারা ওখানে স্থির আছে। তো ইলেকট্রনের ক্ষেত্রে অনেকটাই ব্যাপারটা এরকম। তো যখন ইলেকট্রন হাই স্পিডে কম্পনশীল থাকে বা এরকম করে রোটেট করছে যখন চারিদিকে, তো তাদেরকে কোনো একটা স্পেসে, কোনো একটা 3 ডাইমেনশনাল কোনো একটা স্পেস বা রিজনে তাদেরকে পাওয়ার সম্ভাবনা আছে। তো যেখানে পাওয়ার সম্ভাবনা বেশি সেটাকে, সেই এরিয়াটাকে বা সেই 3 ডাইমেনশনাল স্পেসটাকেই বলা হচ্ছে অরবিটাল, ঠিক আছে। তো এখন অরবিটাল সম্পর্কে আরও কিছু বিষয় এখানে বলা হচ্ছে। দেখো যে ইচ সাবসেল কন্টেইনস ভ্যারিয়াস নাম্বার অফ অরবিটাল অ্যান্ড ইচ অরবিটাল কন্টেইনস 2 ইলেকট্রন। তো কিছু সাবসেল আছে যেগুলো সম্পর্কে আগেই আলোচনা করা হয়েছে। হ্যাঁ, যেমন ধরো এস সাবসেল, আগের ভিডিওতে আমরা আলোচনা করছি। এস হচ্ছে একটা স্পেরিক্যাল, একটা গোলাকার বা গোলকাকৃতি একটা সাবসেল। হ্যাঁ, এস সাবসেলে একটা অরবিটাল থাকে, এবং একটা অরবিটাল থাকা মানে হচ্ছে সেখানে 2টো ইলেকট্রন থাকে। একটা অরবিটালে 2টো ইলেকট্রন থাকে, এই জিনিসটা অবশ্যই মনে রাখবে। দ্বিতীয়ত, আমরা আগে যেটা জেনেছিলাম যে পি সাবসেলে কন্টেইনস 3 অরবিটাল, দ্যাট ইজ 6 ইলেকট্রন। অর্থাৎ 3টে অরবিটাল, যেহেতু প্রতিটা অরবিটালে 2টো করে ইলেকট্রন, তার মানে 3টে অরবিটালে 6টা ইলেকট্রন থাকবে। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডি সাবসেল, সেখানে 5টা অরবিটাল থাকে, অর্থাৎ 5-এর দ্বিগুণ 10টা ইলেকট্রন থাকে। এবং এফ সাবসেলে 7টা অরবিটাল থাকে এবং 14টা ইলেকট্রন থাকে। তাহলে এই স্লাইড থেকে ওভারঅল আমরা কি জানতে পারলাম, যে অ্যাটমিক অরবিটাল হচ্ছে একটা ত্রিমাত্রিক স্পেস যেখানে ইলেকট্রনটা থাকার সম্ভাবনা বেশি, এবং একটা অরবিটালে 2টো ইলেকট্রন থাকে। এবং একটা সাবসেলে এস 4 রকম সাবসেল আছে। এস সাবসেলে একটা অরবিটাল, পি সাবসেলে 3টে অরবিটাল, ডি সাবসেলে 5টা অরবিটাল এবং এফ সাবসেলে 7টা অরবিটাল, এবং এই ইলেকট্রন সংখ্যা, এটা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। এরপর আমরা যে ইম্পর্টেন্ট বিষয়টা দেখব সেটা হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, বা বাংলায় বলা হয় পাউলির অপবর্জন নীতি। তো এই নীতি অনুযায়ী কি বলা হচ্ছে, দেখো, নো 2 ইলেকট্রনস ইন অ্যান অ্যাটম ক্যান হ্যাভ অল 4 কোয়ান্টাম নাম্বার দ্য সেম।
অর্থাৎ দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম নাম্বারই একই হতে পারে না, যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং স্পিন কোয়ান্টাম নাম্বার। তো প্রথম তিনটে সেম হলেও হতে পারে, কিন্তু 4 নম্বরটা অবশ্যই আলাদা হবে। বিষয়টা অনেকটা এরকম যে তোমাদের মধ্যে থেকে যদি দুজন স্টুডেন্ট আমি র্যান্ডামলি নিই, তাহলে এই দুজন স্টুডেন্টের অ্যাড্রেস যদি দেখা হয় তো তাদের সেম ডিস্ট্রিক্টে হতে পারে, তারা একই ডিস্ট্রিক্ট থেকে আসতে পারে, এমনকি একই ব্লকের আন্ডারেও দুজন স্টুডেন্ট থাকতে পারে, এমনকি একই ভিলেজ বা একই সিটির আন্ডারেও দুজন, বা একই সিটি থেকে বা একই ভিলেজ থেকে দুজন স্টুডেন্ট আসতে পারে, কিন্তু একই হাউস থেকে, একই বাড়ি থেকে কিন্তু দুজন স্টুডেন্ট হতে পারে না। অর্থাৎ তোমাদের মধ্যে দুজনের অ্যাড্রেস সব কিছু সেম হলেও তোমাদের বাড়িটা অন্তত আলাদা হবে, কেননা একই বাড়ি থেকে দুজন পলিটেকনিক স্টুডেন্ট একই ক্লাসে নাও থাকতে পারে বা থাকার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, অনেকটা বিষয়টা এরকম যে দুটো ইলেকট্রনের প্রথম তিনটে কোয়ান্টাম নাম্বার সেম হলেও তাদের স্পিন কোয়ান্টামটা অবশ্যই আলাদা হবে, অর্থাৎ পরস্পরের অপোজিট হবে। তো এই জন্য এখানে আরও কিছু বলা হচ্ছে, দেখো, ইন আদার ওয়ার্ডস অ্যান অরবিটাল ক্যান নট হ্যাভ মোর দ্যান 2 ইলেকট্রন। অর্থাৎ একটা অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। দুটো ইলেকট্রন থাকবে, তারা অপোজিট স্পিন নিয়ে থাকবে। যদি দুটোর বেশি থাকে তাহলে ঘটনাটা কী হবে? তাহলে দুটো ইলেকট্রন একই দিকে হয়ে যাচ্ছে, অর্থাৎ এই দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম নাম্বার সেম হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য বিষয়টা এরকম করে বুঝতে হবে। তারপর এখানে কি বলা হচ্ছে যে অ্যান্ড মোর ওভার ইফ অ্যান অরবিটাল হ্যাজ 2 ইলেকট্রন দে মাস্ট হ্যাভ অপোজিট স্পিন। এবং একটা অরবিটালে যে দুটো ইলেকট্রন আছে তারা অবশ্যই অপোজিট স্পিনে থাকবে। অর্থাৎ একটা ইলেকট্রন যদি ক্লকওয়াইজ স্পিন করে তো আরেকটা ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজ স্পিন করবে বা এরকম ঘুরবে আর কি। তো এই হচ্ছে বিষয়। তো আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে আরও কিছু কথা বলা হয়েছে যে দেয়ারফোর দ্য ক্যাপাসিটি অফ SPDF সাবসেল টু অ্যাকোমোডেট ইলেকট্রনস ইজ 2, 4, 10 এবং 14, যেটা আগেও আমরা দেখলাম। অর্থাৎ এস যে সাবসেল সেখানে দুটো ইলেকট্রন থাকবে, পি সাবসেলে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে, ডি সাবসেলে ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন থাকতে পারে এবং এফ সাবসেলে ম্যাক্সিমাম 14টা ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, এরপরে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা দেখো, তাহলে আশা করি আরও ভালো বুঝতে পারবে। তো এখানে দেখো, প্রথমত অক্সিজেন হচ্ছে 8 নম্বর এলিমেন্ট, অর্থাৎ এর যে অ্যাটমিক নাম্বার 8 বা এর যে প্রোটন সংখ্যা সেটা হচ্ছে 8। প্রোটন সংখ্যা যদি 8 হয় তাহলে ইলেকট্রন সংখ্যাও 8 হবে। তো এখানে 8টা ইলেকট্রনের যে কোয়ান্টাম নাম্বার বা অরবিটালটা দেখানো হয়েছে। প্রথম যে অরবিটাল এস অরবিটাল বা এস সাবসেল, এখানে একটা অরবিটাল আছে। তো একটা অরবিটালে দুটো ইলেকট্রন, দেখো, দুটো অপোজিট ডাইরেকশনে, দুটো অপোজিট স্পিনকে বোঝাচ্ছে। তারপর 2s অরবিটাল, ঠিক আছে, 2টা আলাদা ব্যাপার, 2টা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে বোঝায়। এসটা হচ্ছে এস সাবসেল, অর্থাৎ এর মধ্যে একটা অরবিটাল আছে বা দুটো ইলেকট্রন আছে। এখন 2p দেখো, এখানে তো আমরা যেটা দেখলাম, পি যে সাবসেল সেখানে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে, এখানে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে। কিন্তু এখানে অক্সিজেন যেহেতু টোটাল 8টা ইলেকট্রন, তো এখানে দুটো 4টে গেল, তাহলে আরও 4টে আছে। তো এখানে এই জন্য দুটো ফাঁকা আছে, মানে আরও দুটো এখানে হোল্ড করতে পারে। তো এরকম করে অক্সিজেন। এবং একইভাবে ফ্লোরিনের ক্ষেত্রে, ফ্লোরিন হচ্ছে 9 নম্বর, এর ইলেকট্রন সংখ্যাও 9। তো এই জন্য এটা দেখো আরও একটা এক্সট্রা ডাউন অ্যারো দেওয়া আছে। ঠিক আছে, তো এই হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। এরপর যে ইম্পর্টেন্ট রুলটা আছে সেটা হচ্ছে হুনস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। তো এই রুল অনুযায়ী কি বলা হচ্ছে, ইফ 2 or more orbitals of equal energy are available, electrons will occupy them singly before filling them in pairs. অর্থাৎ যদি একাধিক অরবিটাল ফাঁকা থাকে, ধরো 3টে অরবিটাল ফাঁকা আছে, এই 3টে অরবিটালের মধ্যে ইলেকট্রন প্রথমত তাদেরকে সিঙ্গেলি ফিল আপ করবে। প্রথমত একটা করে ইলেকট্রন সেখানে অকুপাই হবে, তারপরে যদি থাকে তো দ্বিতীয় আরেকটা ইলেকট্রন সেখানে আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে হুনস রুল। বা বিষয়টা আরও এরকম করে সহজভাবে বলা যেতে পারে, ধরো 3জন ফ্রেন্ড তোমার বাড়ি এসেছে।
3টে প্লেট দিয়েছো তাদেরকে রসগোল্লা দেওয়ার জন্য। তোমার কাছে কিছু রসগোল্লা আছে, তো এই রুল অনুযায়ী বলা হচ্ছে যে প্রথমে একটা করে দাও, তারপর যদি থাকে তো আরেকটা করে দাও। ঠিক আছে, অনেকটাই বিষয়টা এরকম। ঠিক আছে, এবার এখানে আরও কিছু কথা বলা হয়েছে, দেখো। ইট অলসো স্টেটস দ্যাট হাফ ফিল্ড অর কমপ্লিটলি ফিল্ড অরবিটালস আর মাচ মোর স্টেবল দেন সাবফিল্ড অরবিটাল ডিউ টু ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি রুল। অর্থাৎ এই রুল অনুযায়ী যে অরবিটাল যদি হাফ ফিল্ড হয়, যদি একটা করে ইলেকট্রন থাকে অরবিটালগুলোতে একই স্পিড নিয়ে, সেটা যা স্টেবল হবে, বা কমপ্লিটলি ফিল্ড, অর্থাৎ কমপ্লিটলি ফিল্ড মানে যেখানে সমস্ত ইলেকট্রন আছে, হ্যাঁ সবই আছে, এটা এই দুটো বেশি স্টেবল হবে অন্য কোনো কন্ডিশনের তুলনায়। ঠিক আছে, তো বিষয়টা এক্সাম্পল দিয়ে আরও সহজে বোঝানো যেতে পারে। এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল P4 সাবসেল। P4 বলতে কি, পি যে সাবসেল তার ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6, কিন্তু এখানে পাওয়ারে দেখো 4 আছে, মানে 4টে ইলেকট্রন আছে, জায়গা আছে 6টার, কিন্তু ইলেকট্রন আছে 4টে। তো P4 সাবসেল অ্যারেঞ্জেস ইটস ইলেকট্রন অ্যাজ এরকম। তো প্রথমে সিঙ্গেলি একটা করে দেখো আপওয়ার্ড অ্যারো দিয়ে রেড কালারের যেটা বোঝানো হয়েছে, এবং 4টে যেহেতু ইলেকট্রন আছে এই জন্য আরেকটা ডাউন অ্যারো দিয়েছে। এটা হচ্ছে এই রুল অনুযায়ী সঠিক। এইটা হচ্ছে ভুল, তার কারণ হচ্ছে এটা দেখো, এটা একদিকে আছে, এটা একদিকে আছে। ঠিক আছে, এবং এটা ভুল, এখানে দুটো অরবিটালকে কমপ্লিট করেছে কিন্তু একটা অরবিটাল ফাঁকা রেখে দিয়েছে, তো এটা হচ্ছে সাবফিল্ড বলা হচ্ছে। তো এটাও নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না, এটা হচ্ছে এই রুল অনুযায়ী সঠিক। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো যে হুন্ডস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি অনুযায়ী যদি একাধিক অরবিটাল ফাঁকা থাকে এবং কিছু ইলেকট্রন যদি থাকে সেখানে অকুপাই করার জন্য, তো প্রথমে সেটা সিঙ্গেলি ফিলিং হবে, একটা করে দেয়া হবে, তারপরে যদি থাকে দ্বিতীয় আর একটা করে যাবে। এরপর যে ইম্পর্টেন্ট রুল আছে সেটা হচ্ছে আউটবাউ প্রিন্সিপাল। তো এই প্রিন্সিপাল অনুযায়ী কি বলা হচ্ছে, অ্যাকর্ডিং টু দিস প্রিন্সিপাল সাবলেভেলস আর ফিল্ড আপ বাই ইলেকট্রনস ইন ইনক্রিজিং অর্ডার ইন দেয়ার এনার্জি, দ্যাট ইজ লোয়েস্ট এনার্জি সাবলেভেল ইজ ফিল্ড ফার্স্ট, দেন নেক্সট হায়ার অ্যান্ড সো অন। অর্থাৎ যাদের কম শক্তি স্তরে যে সমস্ত অরবিটাল আছে সেগুলো আগে ফিল হবে, তারপর আরও উচ্চতর শক্তি স্তরগুলো ফিল আপ হবে। তো এই রুল অনুযায়ী সাব লেভেলগুলো কীভাবে ফিল আপ হবে সেটা এটা দেখো, তাহলে বুঝতে পারবে। এটাকে বোঝার জন্য এরকম করে বিষয়টা লিখলে আরও সহজভাবে বোঝা যায় যে 1s, তারপর 2s, 2p, 3s, 3p, 3d এরকম করে লিখতে হবে। তারপর এই যে অ্যারোগুলো দেখছো, এই অ্যারো অনুযায়ী আসো, দেখো 1s, তারপর এরকম করে যদি যাও 2s, তারপর দেখো 2p, তারপর 3s, তারপর দেখো 3p, এই অর্ডার অনুযায়ী এটা লেখা আছে 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, মানে এই নিয়ম অনুযায়ী সাব লেভেলগুলো ফিল আপ হবে আউটবাউ প্রিন্সিপাল অনুযায়ী। অর্থাৎ এই স্টেটমেন্ট যদি তোমার মনে নাও থাকে, তোমাদের যদি অন্তত এইটুকু মনে থাকে, এই নিয়মটা যদি মনে থাকে বা এখান থেকে এটা আসছে, এইটা মুখস্থ রাখাটাই সব থেকে ভালো। এটা ইলেকট্রন কনফিগারেশনের ক্ষেত্রে কাজে লাগবে খুবই। এইটা যে করে হোক তোমাদের মুখস্থ করতে হবে, তাহলে এখান থেকে ইলেকট্রনিক কনফিগারেশনটা করাটা সুবিধা হয়। ঠিক আছে, এবার যদি মনে না থাকে তাহলে এরকম করে লিখে করে নিতে হবে। তো বারবার এরকম করে লেখাটা অসুবিধা হয়, এই জন্য আমার যেটা মনে হয় এটাকে মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে যদি আউটবাউ প্রিন্সিপাল স্টেটমেন্ট যদি নাও মনে থাকে, অন্তত এটা লিখে দিতে পারলেও কিন্তু তুমি কিছু না কিছু নাম্বার পেয়ে যাবে। এরপর আমরা যেটা দেখব, এক্সেপশনস অফ আউটবাউ প্রিন্সিপাল। কিছু এলিমেন্ট আছে যারা আউটবাউ প্রিন্সিপাল মানে না, কিছু ব্যতিক্রমী এলিমেন্ট আছে, তো সেইগুলো কি সেটা আমরা দেখব। প্রথমত যেটা বলা হচ্ছে যে ক্রোমিয়াম। ক্রোমিয়াম হচ্ছে একটা 24 নম্বর মৌল, অর্থাৎ এর প্রোটন সংখ্যা 24 বা ইলেকট্রন সংখ্যা 24। ইলেকট্রনিক কনফিগারেশনটা কীরকম এর এখানে দেখো, যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5 এবং 4s1। এবার এটা কেন এক্সেপশনাল, তো এই জন্য আমি এই রুলটা আমি আবার এখানে দেখো তোমরা, এখানে দেখো অ্যাকর্ডিং টু আউটবাউ প্রিন্সিপাল
দ্য অর্ডার অফ ইনক্রিজিং এনার্জিস আর অ্যাজ ফলোস। এখানে কি বলছে যে 1s 2s 2p 3s 3p, এখানে দেখো 1s 2s 2p 3s 3p। তো 3p এর পরে এই রুল অনুযায়ী কি 4s আসবে, কিন্তু এখানে দেখো 4s না এসে 3d আসছে, 4sটা তার পরে আসছে। এই জন্য এটা হচ্ছে এক্সেপশনাল এবং এটাকে মুখস্থ রাখতে হবে। এরকম করেই ইলেকট্রনিক কনফিগারেশনটা মুখস্থ রাখতে হবে। যেহেতু এটা এক্সেপশনাল এই জন্য এখান থেকে প্রশ্ন কিন্তু অনেক কবার এসেছে, অর্থাৎ তোমাদের ক্ষেত্রেও আসতে পারে। ঠিক আছে, আরেকটা এক্সেপশনাল কেস এখানে দেওয়া হয়েছে কপার। কপার হচ্ছে যে 29th এলিমেন্ট, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 29 এবং এর যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানেও দেখো একই কেস, এখানে 4s আসার কথা কিন্তু আগে 3d10 কমপ্লিটলি ফিল্ড আপ একটা সাব লেভেল এখানে দেওয়া হয়েছে বা সাবসেল দেওয়া হয়েছে। তো এই দুটো এক্সেপশনাল এখান থেকে মূলত প্রশ্ন এসেছে। অবশ্যই এর বাইরেও আরও কিছু আছে, যেমন গোল্ড আছে, সিলভার আছে, নিকেল আছে, যেগুলো আউটবাউ প্রিন্সিপাল এর নিয়ম মানে না। তো সেগুলো যদি প্রয়োজন মনে হয় তোমরা আরও বই থেকে বা ইন্টারনেট থেকে দেখে নিও। তো এই হচ্ছে মূলত এই দুটো অন্তত ভালো করে মনে রাখবে, আসলে এই দুটোর মধ্যে থেকে আসতে পারে। এরপর আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। তো ইলেকট্রনিক কনফিগারেশন মানে হচ্ছে যে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যারেঞ্জমেন্ট অর ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রনস ইন ভ্যারিয়াস সেলস অর অরবিটস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। অর্থাৎ একটা নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের যে বিভিন্ন সেল বা অরবিটগুলো আছে সেগুলো কিভাবে অ্যারেঞ্জ হবে বা কিভাবে ডিস্ট্রিবিউট থাকবে, সেই রুলটাই হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে, তো ইলেকট্রনিক কনফিগারেশন মূলত দুটো রুল থেকে আসে, আউটবাউ প্রিন্সিপাল এবং একটা হচ্ছে হোন্ডস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি, যেগুলো আমরা শিখলাম সেই দুটোর সাহায্যে ইলেকট্রনিক কনফিগারেশন করা হয়। এক্সট্রা কোনো রুল এখানে নেই। ঠিক আছে, এবার এখানে একটা কি সিকোয়েন্স এখানে দেওয়া হয়েছে, দ্য সিকোয়েন্স ইন হুইচ দ্য ইলেকট্রন অকুপাই দ্য ভ্যারিয়াস অরবিটালস আর অ্যাজ ফলোস। তো এখানে যে সিকোয়েন্সটা দেওয়া আছে এটা ওই আগের ওখান থেকে আসছে, অর্থাৎ আউটবাউ প্রিন্সিপাল থেকে এটা আসছে। তো দেখে তোমরা একটু মিলে নিতে পারো। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়াম যেটা 20 নম্বর এলিমেন্ট, অর্থাৎ এর ইলেকট্রন সংখ্যাও হচ্ছে 20। তো এখানে ইলেকট্রনিক কনফিগারেশন অফ ক্যালসিয়াম এটা কি হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী এইটা খেয়াল করো যে 1s 2s 2p 3s 3p, দেখো 1s 2s 2p 3s 3p, তারপরে দেখো 4s আসছে। তো এখন ক্যালসিয়ামের যে অ্যাটমিক নাম্বার সেটা হচ্ছে 20, অর্থাৎ এখানে টোটাল 20 ইলেকট্রন আছে। তার মধ্যে এখানে দুটো, এখানে দুটো, 2 2 4 আর 6 10 আর 2 12 আর 6 18 আর 2 20। ঠিক আছে, তো এখানে দেখো এই রুল অনুযায়ী এখানে 3pর ম্যাক্সিমাম যে ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা হচ্ছে 6, আর এসের ক্ষেত্রে ম্যাক্সিমাম দুটো, এই জন্য 2p এর ক্ষেত্রেও দেখো ম্যাক্সিমাম 6-এর বেশি এটা হতে পারে না, এবং তারপর 4s। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। জাস্ট এই সিকোয়েন্সটা তোমাদের মনে রাখতে হবে, এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এসের যে পাওয়ার সেটা সর্বোচ্চ 2 হতে পারে, পি এর পাওয়ার সর্বোচ্চ 6, এবং ডি হলে ডি এর যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা হচ্ছে 10, এফের ক্ষেত্রে 14, যেটা আগে অবশ্য বলা হয়েছে। এরপর আমরা যেটা দেখব এখানে ইম্পর্টেন্ট কিছু ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া হয়েছে যেগুলো প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছে। ঠিক আছে, এখানে দেখো দুটো রেড কালার করা আছে, যে দুটো এক্সেপশনাল যেটা একটু আগে বলা হলো, ক্রোমিয়াম এবং কপার। তো এখানে দেখো সেই দুটো দেওয়া আছে, আর বাকি যেগুলো আছে সেগুলো আশা করি এই যে প্রিন্সিপাল আউটবাউ প্রিন্সিপাল অনুযায়ী এটা তোমরা মিলিয়ে নিতে পারো। তবে এখানে একটা জিনিস আমি একটু আলোচনা করব, যদি এরকম আয়ন থাকে তো তখন ইলেকট্রনিক কনফিগারেশনটা কীরকম হবে। তো দেখো ইলেকট্রনিক কনফিগারেশনের যে অ্যাটমিক নাম্বার, যে এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন দেবে তার অ্যাটমিক নাম্বার বলা থাকতেও পারে, নাও থাকতে পারে। তো না থাকলে তোমাকে মুখস্থ রাখতে হবে। তো এখানে দেখো সালফারের যে অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা 16। এখানে যেহেতু পাওয়ারে 2- আছে, পাওয়ারে 2- মানে কি দুটো ইলেকট্রন এক্সট্রা আছে, অর্থাৎ এর সঙ্গে আরও দুটো ইলেকট্রন যোগ হবে, অর্থাৎ এর টোটাল 18টা ইলেকট্রন আছে।
শুধু এস থাকলে 16টা ইলেকট্রনের হিসাবে কনফিগারেশনটা হতো। এখানে দেখো টোটাল 18টা ইলেকট্রন আছে, বা এখানে হিসাব করতে পারো 2 2 4 আর 6 10 2 12 আর 6 18। ঠিক আছে, একইভাবে এখানে খেয়াল করো যে পটাশিয়াম হচ্ছে 19টা হচ্ছে এর ইলেকট্রন, কিন্তু এখানে দেখো পাওয়ারে প্লাস আছে, একটা প্লাস আছে, তার মানে কি একটা ইলেকট্রন কম আছে, অর্থাৎ 19 থেকে একটা যদি কম করা হয় তাহলে 18 হবে। তো এর ক্ষেত্রেও আসলে 18টা ইলেকট্রন, এই জন্য এই দুটো কনফিগারেশন দেখো সেম। ঠিক আছে, আবার Fe2+, Fe এর যে অ্যাটমিক নাম্বার 26, 2+ আছে পাওয়ারে, মানে দুটো ইলেকট্রন ঘাটতি আছে। তো 26 থেকে 2 বাদ দিলে 26 থেকে 2 বাদ দিলে কি হবে 24। তো এখানে দেখো টোটাল ইলেকট্রন হিসাব করো, দেখো 24, 2 2 4 আর 6 10 12 আর 6 18 আর 6 24। এবার এটার ইলেকট্রন 24, আবার দেখো ক্রোমিয়ামের ইলেকট্রন 24, কিন্তু এর যে ইলেকট্রনিক কনফিগারেশন, এর ইলেকট্রনিক কনফিগারেশন এবং এর যে ইলেকট্রনিক কনফিগারেশন একটু ডিফারেন্স আছে। তার কারণ আগে বলা হচ্ছে এটা এক্সেপশনাল, আর এটা হচ্ছে রুল অনুযায়ী করা হয়েছে। ঠিক আছে, একইভাবে এটাকে তোমরা দেখে নিতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে ইলেকট্রনিক কনফিগারেশন করতে হয়। তাহলে ধরো যদি কোনো একটা ইলেকট্রনিক কনফিগারেশন তোমাদের আসে পরীক্ষাতে, তাহলে প্রথমত যে এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন আসবে তার অ্যাটমিক নাম্বার জানতে হবে। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন করতে গেলে প্রথমত অ্যাটমিক নাম্বারটা জানা দরকার, দ্বিতীয়ত আউটবাউ প্রিন্সিপাল অর্থাৎ এই সিকুয়েন্সটা মুখস্থ রাখতে হবে, তাহলেই তুমি করতে পারবে। আর তৃতীয়ত যদি এক্সেপশনাল কেস আসে সেগুলো আলাদা করে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তো এরকম কন্ডিশন হতে পারে ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারের মূল ইম্পর্টেন্ট প্রায় সমস্ত টপিক আলোচনা কমপ্লিট হলো। এরপরে তোমাদের প্রথম চ্যাপ্টারেই আরেকটা পার্ট যেটা আছে সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং, সেখান থেকে পরবর্তীতে আমরা ভিডিও নিয়ে আসবো। এই জন্য চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর প্রথম ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, এমনকি এখানে এন্ড স্ক্রিনেও তোমরা সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক পাবে, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই, বেস্ট অফ লাক সবার জন্য।